না 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 অপবর্তন 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 এর থিওরি কিন্তু এর আগের দিন হয়েছিল, আজকে অপবর্তনের অঙ্ক হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা নাও অঙ্ক তোলো, অপবর্তনের অঙ্ক তোলো। লেখো কোনো একটি রেখাছিদ্র হতে, কোনো একটি রেখাছিদ্র হতে, কোনো একটি রেখাছিদ্র হতে, লেকচার মিস দিবা না, লেকচার প্রতিদিনই আসবা, দেখবা যে 180-র ভিতরে 180 পাবা, কারণ যা করাবো ওর ভিতর থেকে পরীক্ষা নিব। কোনো একটি রেখাছিদ্র হতে 1 মিটার দূরে একটি পর্দা রাখা আছে। কোনো একটি রেখাছিদ্র হতে 1 মিটার দূরে একটি পর্দা রাখা আছে। এক মিটার দূরে একটি পর্দা রাখা আছে। ছিদ্রটিতে 5000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের, ছিদ্রটিতে 5000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের সমান্তরাল রশ্মিগুচ্ছ, ছিদ্রটিতে 5000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের সমান্তরাল রশ্মিগুচ্ছ ফেলা হলো, সমান্তরাল রশ্মিগুচ্ছ ফেলা হলো। মুখ্য চরম বিন্দুর উভয় পাশে, মুখ্য চরম বিন্দুর উভয় পাশে, মুখ্য চরম বিন্দু, মুখ্য চরম বা এটাকে কি বলা হয়, কেন্দ্রীয় চরম। মুখ্য চরম, মুখ্য চরম বিন্দুর উভয় পাশে 5 মিলিমিটার দূরে প্রথম অবম বিন্দু গঠিত হলে, মুখ্য চরম বিন্দুর উভয় পাশে 5 মিলিমিটার দূরে প্রথম অবম বিন্দু গঠিত হলে, 5 মিলিমিটার দূরে প্রথম অবম বিন্দু গঠিত হলে, প্রথম অবম বিন্দু গঠিত হলে রেখাছিদ্রের প্রস্থ কত? রেখাছিদ্রের প্রস্থ কত? রেখাছিদ্রের প্রস্থ কত? তাহলে দেখো তো, বলা হচ্ছে মুখ্য চরম বিন্দুর উভয় পাশে 5 মিলিমিটার দূরে প্রথম অবম বিন্দু গঠিত হয়। তাহলে কেন্দ্রীয় চরম, কেন্দ্রীয় চরম থেকে প্রথম অবম বিন্দুর দূরত্ব কত? 5 মিলিমিটার। কেন্দ্রীয় চরম থেকে প্রথম অবম বিন্দুর দূরত্ব হচ্ছে 5 মিলিমিটার। তো কেন্দ্রীয় চরম থেকে প্রথম অবম বিন্দুর দূরত্ব কিভাবে প্রকাশ করা হয়? xn দ্বারা না? তাহলে লেখো কেন্দ্রীয়, কেন্দ্রীয় চরম থেকে প্রথম অবম বিন্দুর দূরত্ব, কেন্দ্রীয় চরম থেকে প্রথম অবম বিন্দুর দূরত্ব xn সমান সমান কি হবে বলো, সূত্র বলো। অবম মানে অন্ধকার। ইয়ং এর ডিসি পরীক্ষায় অন্ধকার কি ছিল? 2n+1 ল্যামডা ডি ডিভাইড বাই টয়েসে, তাই না? তাহলে এখানে কি হবে? উল্টা বলছিলাম, উল্টা। তাহলে n ল্যামডা ডি ডিভাইড বাই এ, n ল্যামডা ডি ডিভাইডেড বাই এ, উল্টা জাস্ট। তাহলে xn এর মান দেওয়া আছে 5 × 10⁻³ 5 মিলিমিটার যেহেতু, অর্থাৎ 5 × 10⁻³ n, n এর মান কত হবে? প্রথম অবম বিন্দু, তার মানে n এর মান হলো 1। ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য 5000 অ্যাংস্ট্রম, অর্থাৎ 5000 × 10⁻10 ডি। চিট থেকে পর্দার দূরত্ব কত দেওয়া আছে? 1 মিটার। এ এর মানটা বের করতে হবে, বের করো এ এর মান। এ কত আসে দেখো?
এর মান কত আসে 10⁻⁻⁴ মিটার আসবে। এর মান আসবে দেখো 10⁻⁻⁴ মিটার। দেখো এই 5 যদি নিচে চলে যায় তাহলে 5 5 কেটে যাবে, উপরে হচ্ছে 5 × 10⁻³ তাহলে 10⁻³ × 10⁻−10 মানে হলো 10⁻−7, নিচে 10⁻−3 উঠে গেলে হবে 10⁻⁴। এটা কিন্তু মুখে মুখেই করা যাবে। এর মান হলো 10⁻⁻⁴ মিটার। 10/8 10 কীভাবে আসে? এটা তো এমনিতেই মুখে মুখে পারা যাবে। দেখো এটা মুখে মুখে কিভাবে করবা, এ সমান সমান 5000 মানে 5 × 10⁻³ ইন্টু 10⁻−10, 10⁻³ নিচে চলে যাবে। তাহলে দেখো 5 আছে, 5 × 10⁻³ নিচে চলে যাবে। এই 5 কাটা যাবে। দেখো 10⁻³ আর যদি 10⁻−10 গুণ করো তাহলে কত আসবে? 10⁻−7 আসবে না এই দুইটা গুণ করলে, আর নিচে 10⁻−3 উপরে চলে গেলে কি হয়ে যাবে 10⁻3। তাহলে 10⁻−7 × 10⁻3 কত হবে 10⁻−4 না? কিন্তু মুখে মুখে করা যাবে। আচ্ছা 2 নাম্বার কোশ্চেন। দেখো লেখো ল্যামডা সমান সমান 600 ন্যানোমিটার। ল্যামডা সমান সমান 600 ন্যানোমিটার, কমা এ সমান সমান 1.2 মাইক্রোমিটার। মাইক্রোমিটারকে কীভাবে লেখা হয়? .2 মাইক্রোমিটার। ফ্রনহফারের নকশা তৈরি করে। ফ্রনহফার ফ্রেনেল শ্রেণীর অপবর্তন, ফ্রনহফার শ্রেণীর অপবর্তন। আমরা এখানে যে অপবর্তনটা শিখাচ্ছি সেটা হলো ফ্রনহফার শ্রেণীর অপবর্তন। ফ্রনহফার শ্রেণীর অপবর্তন ফ্রনহফারের নকশা তৈরি করে। ফ্রনহফারের নকশা তৈরি করে। তাহলে কোশ্চেন লেখো প্রথম বিন্দুর কৌণিক অবস্থান ও মুখ্য চরম বিন্দুর বেদ নির্ণয় করো। প্রথম বিন্দুর কৌণিক অবস্থান ও মুখ্য চরম বিন্দুর কৌণিক বেদ। প্রথম অবম বিন্দুর কৌণিক অবস্থান, প্রথম অবম বিন্দুর কৌণিক অবস্থান, প্রথম অবম বিন্দুর কৌণিক অবস্থান ও মুখ্য চরম বিন্দুর বেদ নির্ণয় করো। বেদ বয় একার ধ, বেদ, বেদ বা বিস্তার, বেদ মানেই হলো বিস্তার। আচ্ছা তাহলে দেখো বলছে প্রথম অবম বিন্দুর কৌণিক অবস্থান। তো কৌণিক অবস্থানের জন্য আমরা কোন সূত্র লিখি? প্রথম অবম বিন্দুর কৌণিক অবস্থান প্রথম অবম বিন্দুর কৌণিক অবস্থান, এটার জন্য আমরা কোন সূত্র ব্যবহার করি? a sin θ সমান সমান n ল্যামডা। a sin θ সমান সমান n ল্যামডা। তাহলে দেখো আবার বের করতে হবে কৌণিক অবস্থান, তার মানে থিটার মান বের করতে হবে। তাহলে থিটা সমান সমান কি? সাইন ইনভার্স n ল্যামডা ডিভাইড বাই a। প্রথম অবম বিন্দু এর মান হবে 1, ল্যামডার মানটা দেওয়া আছে, ল্যামডা হচ্ছে 600 ন্যানোমিটার। তাহলে 600 ইন্টু 10⁻⁹ এর মান কত? 1.2 মাইক্রোমিটার।
তাহলে 1.2 ইন্টু 10⁻⁻6। দেখো কত আসে, থিটার মান কত আসে। থিটার মান কত আসে? ক্যালকুলেটর কি আনবা না কোনো দিনই কেউ? ক্যালকুলেটর আনা লাগবে না? কত আসে? 30 ডিগ্রি, 30 ডিগ্রি আসবে, 30 ডিগ্রি। কি ক্যালকুলেশন করো তোমরা? 30 ডিগ্রি আসবে, 30 ডিগ্রি আসবে। এখন বলা হচ্ছে মুখ্য চরম বিন্দুর বেদ, কৌণিক বেদ। মুখ্য চরম বিন্দুর বেদ, কৌণিক বেদ, মেইনলি কৌণিক বেদ। দেখো বেদ যেখানে লেখা আছে না, ওইটা লেখো কৌণিক বেদ। আচ্ছা দেখি বলো তো, মুখ্য চরম বিন্দুর কৌণিক বেদ বলতে কি বোঝানো হয়? মুখ্য চরম বিন্দুর কৌণিক বেদ বলতে কি বোঝানো হয়? কৌণিক বেদ, এটা কিন্তু বুঝাইছিলাম। ধরো এইটা হলো চির, এটা হলো পর্দা, তো এখানে কেন্দ্রীয় উজ্জ্বল বা কেন্দ্রীয় চরম, তারপরে কি থাকবে? আরেকটা অবম, এদিকেও একটা অবম। তাহলে দেখো আমরা যেটা বের করছি সেটা হচ্ছে এইটা থিটা, আমরা বের করছি ওই থিটা, অর্থাৎ প্রথম অবম বিন্দুর কৌণিক অবস্থান থিটা। আর বেদ হলো প্রথম অবম বিন্দু তো এই দিকেও আছে, তাহলে বেদ হচ্ছে এই পুরাটা 2 থিটা। এটাকে বলা হয় মুখ্য চরম বিন্দুর কৌণিক বেদ। মুখ্য চরম বিন্দুর উভয় পাশে দুইটা অবমকে কানেক্ট করলে যে কোণটা তৈরি হয় সেটা হচ্ছে কৌণিক বেদ। কৌণিক বেদ হবে 2 থিটা, 2 ইন্টু 30 ডিগ্রি সমান 60 ডিগ্রি। নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্ক তোলো। এত কথা বলো না, কথা বলো না, কথা বলো না। ল্যামডা সমান সমান 700 ন্যানোমিটার, 3 নাম্বার। ল্যামডা সমান সমান 700 ন্যানোমিটার, 700 ন্যানোমিটার। ল্যামডা সমান সমান 700 ন্যানোমিটার। ব্র্যাকেটে লেখো অপবর্তন, অপবর্তন, অপবর্তন। 1 নম্বর কোশ্চেন, 30 ডিগ্রি কোণে প্রথম অবম বিন্দু গঠিত হলে এ ইকুয়াল হোয়াট? 30 ডিগ্রি কোণে প্রথম অবম বিন্দু গঠিত হলে এ ইকুয়াল হোয়াট? থার্টি ডিগ্রি কোণে প্রথম অবম বিন্দু গঠিত হলে এ ইকুয়াল হোয়াট? দুই নাম্বার কোশ্চেন, 30 ডিগ্রি কোণে প্রথম গৌণ চরম বিন্দু গঠিত হলে এ ইকুয়াল হোয়াট? গৌণ চরম বিন্দু, কেন্দ্রীয় চরম, কেন্দ্রীয় চরম বাদ দিয়ে যেগুলো পাওয়া যায় সেগুলোকেই গৌণ চরম বলা হয়, বুঝছো? কেন্দ্রীয় চরম মানে কি একবারে সেন্ট্রালে যেটা আছে। তাহলে 30 ডিগ্রি কোণে প্রথম গৌণ চরম বিন্দু হলে এ ইকুয়াল হোয়াট? 30 ডিগ্রি কোণে প্রথম গৌণ চরম বিন্দু হলে এ ইকুয়াল হোয়াট? আসো প্রথম কোশ্চেনে, 30 ডিগ্রি কোণে প্রথম অবম বিন্দু গঠিত হলে
প্রথম অববিন্দু গঠিত হলে কি লেখা যাবে? এ সাইন থিটা সমান সমান, যেহেতু প্রথম অববিন্দু তাহলে সূত্র কি হবে? এন ল্যামডা, উল্টা এন ল্যামডা। তাহলে বের করতে বলছে আমাদের এ এর মান, এ সমান সমান এন ল্যামডা ডিভাইডেড বাই সাইন থিটা। তাহলে প্রথম, তাহলে এন এর মান 1, ল্যামডার মানটা তোমাকে দেওয়া আছে কত, সেটা 700 ন্যানোমিটার, অর্থাৎ 700 ইন্টু 10⁻⁻9 এত মিটার। আর সাইন থিটা তার মানে হচ্ছে সাইন 30 ডিগ্রি। তাহলে উপরে থাকতেছে 700 ইন্টু 10⁻⁻9, সাইন 30 ডিগ্রি এর মান হলো হাফ। তাহলে দেখো অ্যান্সার আসতেছে 1400 ইন্টু 10⁻⁹ মিটার। তার মানে 1.4 ইন্টু 10⁻⁶, তাই না? 1.4 ইন্টু 10⁻⁶ মিটার। (1.4 ইন্টু 10⁻⁶ মিটার। দেখো 2 নম্বরে বলতেছে কি? 2 নম্বরে বলতেছে 30 ডিগ্রি কোণে প্রথম গৌণ চরম বিন্দু গঠিত হলে। তাহলে লেখো 30 ডিগ্রি কোণে প্রথম গৌণ চরম বিন্দু গঠিত হলে। (30 ডিগ্রি কোণে প্রথম গৌণ চরম বিন্দু গঠিত হলে কি লেখা যাবে? এ সাইন থিটা সমান সমান গৌণ চরম বিন্দু, তার মানে 2n+1 ল্যামডা ডিভাইডেড বাই 2। তাহলে এ এর মান হবে 2n+1 ল্যামডা ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই সাইন থিটা। মানগুলো বসায় দাও। প্রথম গৌণ চরম তার মানে এন এর মান 1 +1 ল্যামডা ডিভাইডেড বাই 2, তার মানে ল্যামডার মান হলো 700 ইন্টু 10⁻9 ডিভাইডেড বাই 2 সাইন থিটা, তার মানে সাইন 30 ডিগ্রি এর মান কত? হাফ। দেখো কত আসে, বুঝতেইছো? এই দুই কাটা যাবে, তার মানে 2 + 1 তার মানে 3। 3-এর সাথে তুমি যদি দেখো 700 গুণ করো, তার মানে আসবে 2100 ইন্টু 10⁻⁹, তার মানে 2.1 ইন্টু 10⁻⁶, 2.1 ইন্টু 10⁻⁶ মিটার। এটা হবে আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরের অঙ্ক তোলো। (0.5 মিলিমিটার বেধের 0.5 মিলিমিটার বেধের 0.5 মিলিমিটার বেধের একটি ছিদ্র, বেধ মানে প্রস্থ, 0.5 মিলিমিটার প্রস্থের, ওইটাই বলছে বেধ। বেধের একটি ছিদ্র যে অপবর্তন নকশা তৈরি করে, 0.5 মিলিমিটার বেধের একটি ছিদ্র যে অপবর্তন নকশা তৈরি করে তা 40 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের লেন্সের সাহায্যে দেখা হচ্ছে। তা 40 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের লেন্সের সাহায্যে দেখা হচ্ছে। তা 40 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের
তা 40 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের লেন্সের সাহায্যে দেখা হচ্ছে। প্রথম কেন্দ্রীয় চরম হতে তা 40 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের লেন্সের সাহায্যে দেখা হচ্ছে। কেন্দ্রীয় চরম হতে প্রথম অবমপট্টি, কেন্দ্রীয় চরম হতে প্রথম অবমপট্টি ও প্রথম উজ্জ্বল পট্টির দূরত্ব কত? কেন্দ্রীয় চরম হতে প্রথম অবমপট্টি ও প্রথম উজ্জ্বল পট্টির দূরত্ব কত? ল্যামডা সমান সমান কেন্দ্রীয় চরম হতে প্রথম অবমপট্টি ও প্রথম উজ্জ্বল পট্টির দূরত্ব কত? ল্যামডা সমান সমান 589 ইন্টু 10⁻⁻9 মিটার, 589 ইন্টু 10⁻⁻9 মিটার, 589 ইন্টু 10⁻⁻9 মিটার। ইন্টু 10⁻⁹। আচ্ছা, তাহলে দেখো বলছে কেন্দ্রীয় চরম হতে প্রথম অবমপট্টি ও প্রথম উজ্জ্বল পট্টির দূরত্ব। আর লেখো কেন্দ্রীয় চরম হতে প্রথম অবমপট্টির দূরত্ব। তোমাদের এখানে বুঝতে শুধুমাত্র একটা জায়গাতেই সমস্যা হবে, প্রথম অবমপট্টির দূরত্ব। প্রথম অবমপট্টির দূরত্ব xn। xn বলতে এখানে x1 বসাইতে পারো। তাহলে অবমপট্টির জন্য আমাদের সূত্র কি? n ল্যামডা ডি ডিভাইডেড বাই a। তাহলে n এর মান হবে 1, ল্যামডার মানটা দেওয়া আছে 589 ইন্টু 10⁻⁹। 89 ইন্টু 10⁻⁹। আচ্ছা, ডি এর মানটা কি দেওয়া আছে? ডি এর মান দেখি বলো তো, ডি এর মান কোনটা হবে? এই যে দেখছো 40 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের লেন্সের সাহায্যে দেখা হচ্ছে। লেন্সের যে ফোকাস দৈর্ঘ্য ওইটাই হলো এখানে ডি এর মান। লেন্সের ফোকাস দৈর্ঘ্যই হলো এখানে ডি এর মান, বুঝছো? এটা মনে রাখবা। লেন্সের যদি লেন্সের কথা থাকে তাহলে লেন্সের যে ফোকাস দৈর্ঘ্য সেটাই হলো ডি, যদি লেন্সের কথা উল্লেখ থাকে তাহলে লেন্সের ফোকাস দৈর্ঘ্যই হবে ডি। সেটা কত বলা আছে? 40 সেন্টিমিটার, অর্থাৎ 40 ইন্টু 10⁻² মিটার। এ কত বলা আছে? 5 মিলিমিটার বেধের না, 5 মিলিমিটার বেধ, তার মানে 5 মিলিমিটার প্রস্থ, 5 ইন্টু 10⁻³ দেখো কত আসে, দেখো কত আসে। (4.712 ইন্টু 10⁻⁵) 4.712 ইন্টু 10⁻⁵ এত মিটার। এটা হচ্ছে কেন্দ্রীয় চরম হতে প্রথম অবমপট্টির দূরত্ব। আবার চাইছে কেন্দ্রীয় চরম হতে প্রথম উজ্জ্বল পট্টির দূরত্ব। লেখো কেন্দ্রীয় চরম হতে প্রথম উজ্জ্বল পট্টির দূরত্ব। এই অঙ্কগুলো কিন্তু ব্যাপক সহজ, কোশ্চেন বড় বাট অ্যান্সার খুবই ছোট। কোথাও প্রবলেম আছে বলো? 0.5 মিলিমিটার বলছিলাম তোমাদের না? তাহলে সেটা বলা লাগবে তো, তাই না? বললাম 5 মিলিমিটার, তোমরা বললা হ্যাঁ 0.5 মিলিমিটার। তাহলে আসবে 4.712 ইন্টু 10⁻⁴, এটা আসবে -4। এটা বলবা, সাথে সাথেই বলবা।
কেন্দ্রীয় চরম হতে প্রথম উজ্জ্বল পট্টির দূরত্ব। প্রথম উজ্জ্বল পট্টির দূরত্ব xn। সূত্র বলো, পরে তো আসো না কেউ, বলো। 2n + 1 ল্যামডা বাই ল্যামডা ডি ডিভাইড বাই 2a। 2n + 1 ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a। তাহলে প্রথম উজ্জ্বল বলছে, তার মানে n এর মান হবে 1, ল্যামডার মানও দেওয়া আছে। ল্যামডার মান কত? 589, 589 ইন্টু 10⁻⁻৯। ডি এর মান 40 ইন্টু 10⁻⁻2। 2a এর মান দেওয়া আছে 0.5 ইন্টু 10⁻³ দেখো, ক্যালকুলেট করো। উপরে যাবে 3 ইন্টু এটা, অ্যান্সার আসবে 7.068 ইন্টু 10⁻⁴। 7.068 ইন্টু 10⁻⁴ মিটার, এটা আসবে অ্যান্সার। সূত্র মুখস্থ করা লাগবে, তাইলে অঙ্ক সহজ। যদি সূত্রই না পড়ো, এটা বেশি সময় লাগবে না। নেক্সট চ্যাপ্টার হচ্ছে তোমাদের চলতরিৎ পড়াবো। চলতরিৎ কোনটা? জ্যামিতিক আলোক বিজ্ঞান। একসাথে পিছনের সিকোয়েন্সে যাইতে বলতেছো? যদি বলো তাইলে করা যাবে, কিন্তু পিছনের সিকোয়েন্স মানে পিছনের সিকোয়েন্সে যদি আসো, এই অধ্যায়গুলো থেকে অ্যান্সার করা যায়। যদি বলো যে তোমার চলতরিৎ পরে করবা, তাহলে চলতরিৎ পরে করানো যাবে। এটা একটা সিকোয়েন্স, মানে আমি তোমাদের বলি, শোনো। সেকেন্ড পেপারের এগুলো হচ্ছে নাম্বার তোলার সিকোয়েন্স। এই অধ্যায়গুলো হচ্ছে নাম্বার তোলার অধ্যায়। মানে এখান থেকে কোশ্চেন কঠিন করার মতো কোনো কিছু নাই। আমি যেগুলো দিচ্ছি তাও এগুলো একটু ডিপের ভিতরে, এগুলোও আসে না। এখন যদি আসে সামহাও, সেজন্য আমি করাচ্ছি, বুঝছো? এগুলো থেকে নাম্বার তোলা যায় খুব সহজে। যেমন হচ্ছে এরপরের অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞান। আধুনিক পদার্থবিজ্ঞান থেকে চোখ বন্ধ করে নাম্বার তোলা যায়। হ্যাঁ, এখান থেকেও চোখ বন্ধ করে নাম্বার তোলা যায়। সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্স আর হচ্ছে নিউক্লিয়ার মডেল। তো কি করবা বলো, তোমরা কোন অধ্যায় শুরু করবে? হ্যাঁ, জ্যামিতিক আলোক বিজ্ঞান করবা নাকি হচ্ছে মডার্ন ফিজিক্স আগে করবা? জ্যামিতিক আলোক বিজ্ঞান করবা, বলো বলো কোনটা করবা এরপরে? নাকি চলতরিৎ করবা? চুম্বকের 2টা অধ্যায় আছে, বুঝছো? তড়িৎ চুম্বক, এই রিলেটেড 2টা অধ্যায় আছে। এখন এই রিলেটেড 2টা অধ্যায় তোমার হচ্ছে সিকোয়েন্সিয়াল। এই রিলেটেড 2টা অধ্যায় যেটা আছে সেটা সিকোয়েন্সিয়াল, ওইটা এক সময় করাবো। আচ্ছা, সমস্যা নেই। তোমরা কি চলতরিৎ পারো এটা বলো আগে। স্থির তড়িৎ তোমাদের আমি করাবো না, কারণ হচ্ছে তোমাদের ফার্স্ট ইয়ারের 4টা অধ্যায় আমি হচ্ছে মানে মিনিমাইজ করছি। একটা হলো ভেক্টর, তারপরে হচ্ছে গতিবিদ্যা। এটা তোমাদের ফার্স্ট ইয়ারই হওয়া উচিত। ভেক্টর, গতিবিদ্যা, তাপগতিবিদ্যা এবং স্থির তড়িৎ, এই 4টা অধ্যায় আমি মিনিমাইজ করে দিচ্ছি, যে এটা তোমাদের কাজ। ফার্স্ট ইয়ারে অন্তত এই 4টা অধ্যায় পড়া উচিত, তাই না? অবশ্যই পড়া উচিত। 22টা না 23টা অধ্যায় আছে, 4টা অধ্যায় তুমি ফার্স্ট ইয়ারে পড়বা না, সেকেন্ড ইয়ারে ধরেই নিলাম তুমি 18টা 19টা অধ্যায় পড়বা, ওটা আমি করাবো, সমস্যা নাই। কিন্তু এই 4টা অধ্যায় তো তোমাদের কাজ, ফার্স্ট ইয়ারে অন্তত এতটুকু হওয়া উচিত ছিল। শুরু করবো নি, সমস্যা নেই। জ্যামিতিক আলোক বিজ্ঞান অথবা চলতরিৎ, এই 2টার ভিতরে যে কোনো একটা শুরু করবো। আচ্ছা, তাহলে এখন এরপরের অঙ্কটা তোলো একটু।
একটি একক চিরের দরুন ফ্রনহফারের অপবর্তন। একটি একক চিরের দরুন ফ্রনহফারের অপবর্তন পরীক্ষায়, একটি একক চিরের দরুন ফ্রনহফারের অপবর্তন পরীক্ষায়। আর তোমরা কি করলে ভালো করে একটু পরীক্ষা দিবা, এটা একটু বলো তো। পরীক্ষায় একটু সিরিয়াসলি কি করলে দিবা সেটাই করবো। যাও, মানে কথা দেওয়া লাগবে যে না পরীক্ষা আমি ভালো করে দিব, ভালো একটা নাম্বার পাবো। না মারপিট করে যদি পড়ানো যাইতো তাইলে তো, মারপিট করে তো পড়ানো যায় না। যদি এমন চাও যে না পরীক্ষা তোমরা হচ্ছে একটা অধ্যায় হওয়ার সাথে সাথে পরীক্ষা দিবা, তাও বেশি হয়ে যায় 3টা সাবজেক্ট। তাহলে যদি এভাবে দিতে চাও তাও দেওয়া যাবে। ধরো সাপোজ এই যে ভৌত আলোক বিজ্ঞান শেষ হলো, ভৌত আলোক বিজ্ঞানের উপরে পরীক্ষা দিলা, আবার ওই দিক থেকে ম্যাথের একটা অধ্যায় শেষ হলো তার উপরে পরীক্ষা দিলা, আলাদা আলাদা করে পরীক্ষা যদি দিতে চাও দেওয়া যাবে। 10টা MCQ দিব, 10টা MCQ দিব, আর হচ্ছে এই যে এইভাবে 10 নম্বরের কোশ্চেন দিব 5টা। ওই অত নাম্বার দিয়ে বোঝা যাবে তুমি পড়ছো কিনা। 5টা অঙ্ক দিলেই এবং 10টা MCQ দিলেই বোঝা যাবে তোমার পড়া হয়েছে কিনা। ওটা আসলে জাজমেন্ট তো আমার না, জাজমেন্ট তোমার, জাজমেন্ট তোমার হয়েছে কিনা সেটা তুমি ভালোভাবে বুঝবা। ওই যে অনেকে বলে যে ভাই একটা অধ্যায় কিভাবে শেষ করলে আমি বুঝবো যে অধ্যায়টা আমার কোনো গ্যাপ নাই, আমার খুব ভালোভাবে শেষ হয়েছে। তো ভাই সেটা আমি বুঝাই দিব, ওটা তো তোমার পরীক্ষা দিয়ে বোঝা লাগবে। পরীক্ষা দিয়ে যদি পারো তার মানে হয়েছে, যদি না পারো তার মানে আবার পড়া লাগবে। আচ্ছা ঠিক আছে, লেখো। একটি একক চিরের দরুন ফ্রনহফারের অপবর্তন পরীক্ষায়, ফ্রনহফারের অপবর্তন পরীক্ষায় একটি একক চিরের দরুন ফ্রনহফারের অপবর্তন পরীক্ষায় 5896 অ্যাংস্ট্রম, 5896 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করা হলো। 5896 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করা হলো। একটি একক চিরের দরুন ফ্রনহফারের অপবর্তন পরীক্ষায় 5896 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করা হলো। 5896 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করা হলো। তাহলে নেক্সট মঙ্গলবারে ভৌত আলোক বিজ্ঞানের উপরে পরীক্ষা। 5896 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যে আলো ব্যবহার করা হলো। প্রথম ক্রমের অন্ধকার পট্টির জন্য একটি একক চিরের দরুন ফ্রনহফারের অপবর্তন পরীক্ষায় 5896 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করা হলো। প্রথম ক্রমের অন্ধকার পট্টির জন্য অপবর্তন কোণ নির্ণয় করো। প্রথম ক্রমের অপবর্তন পট্টির জন্য, প্রথম ক্রমের অন্ধকার পট্টির জন্য, অপবর্তন পট্টি কেন বলতেছি, প্রথম ক্রমের অন্ধকার পট্টির জন্য অপবর্তন কোণ নির্ণয় করো। প্রথম ক্রমের অন্ধকার পট্টির জন্য অপবর্তন কোণ নির্ণয় করো। চিরের প্রস্থ সমান সমান 0.18 মিলিমিটার। চিরের প্রস্থ সমান সমান 0.18 মিলিমিটার। মিলিমিটার। তাহলে দেখো কি বলা আছে, অবম বলা আছে না হচ্ছে উজ্জ্বল বলা আছে, অন্ধকার বলা আছে না? বলো অন্ধকারের জন্য সূত্র বলো, বলো বলো সূত্র বলো। অন্ধকারের জন্য সূত্র বের করে, আবার সূত্র বের করে। প্রথম ক্রমের অন্ধকার পট্টির জন্য লেখো, প্রথম ক্রমের অন্ধকার পট্টির জন্য অপবর্তন ক্রম, অপবর্তন কোণ, অপবর্তন কোণ অপবর্তনকে কি দ্বারা প্রকাশ করা হয়? থিটা দ্বারা প্রকাশ করা হয় না? অপবর্তন কোণ থিটা। তাহলে সূত্রটা কি হবে? এ সাইন থিটা সমান সমান
বলো, অন্ধকার হলে কি হবে? এন ল্যামডা না? থিটা সমান সমান সাইন ইনভার্স এন ল্যামডা ডিভাইড বাই এ। দেখো এই অঙ্কগুলো দেখো কোনোভাবে আমি পেঁচাইতে পারতেছি না, কোনোভাবেই কিন্তু পেঁচানো সম্ভব না। ওই আগের জিনিসই, এই অধ্যায়গুলো থেকে নাম্বার তোলা খুব সহজ, পেঁচানো যায় না কোশ্চেন, বুঝছো? যা করাচ্ছি ওইভাবেই আসে, এই অধ্যায়গুলো থেকে পেঁচানো যায় না কোশ্চেন। 5896 ইন্টু 10⁻⁻10। এ এর মানটা কত বলছিলাম? 0.18 মিলিমিটার, তাই না? না, পেঁচানো যায় না, মানে যেরকম করাচ্ছে এরকমই আসে, অঙ্ক বড় বড়, অ্যান্সার ছোট ছোট। তাহলে থিটার মান কত হবে? 0.187 ডিগ্রি। (0.187 ডিগ্রি। কোনটা? হ্যাঁ লিখে দিয়েছিলাম তো, কি বলো, লিখে দিয়েছিলাম দেখো। বলছিলাম যে ইয়ং এর ডিসির পরীক্ষার উল্টা হচ্ছে অপবর্তন, আবার লিখেও দিছিলাম, লিখে দিছিলাম, মনে আছে আমার, লিখে দিছিলাম। দেখো তো লেখা আছে না, লেখা আছে না? লিখে দিছিলাম, মনে আছে? লিখে না দিয়েই অঙ্ক করাবো? দেখো অপবর্তন শেষ, অপবর্তন গ্রেটিং, অপবর্তন গ্রেটিং, গ্রেটিং বা ঝাঁঝরি, অপবর্তন ঝাঁঝরি, নামটা দেখছো? ঝাঁঝরি, অপবর্তন গ্রেটিং বা ঝাঁঝরি, অপবর্তন গ্রেটিং বা ঝাঁঝরি। অপবর্তন গ্রেটিং বা ঝাঁঝরি কোথায় দেখা যায়? দেখো কাঁচ, কাঁচ তো চেনো, কাঁচ, তো এই কাঁচকে কাটা হয় কি দ্বারা জানো? কি দ্বারা? হীরা দ্বারা। হীরা দিয়ে কাঁচ কাটে, বুঝছো? হীরা দ্বারা কাঁচ কাটা হয়। এখন ধরো এইটা একটা কাচের খণ্ড, এটা একটা কাচের খণ্ড, তুমি কি করছো? এটাকে হীরা দ্বারা ঘষা দিছো কাটার জন্য। হীরা দ্বারা কাটার জন্য কি করতে হয়? কাঁচ দ্বারা তোমার হচ্ছে হীরা দ্বারা ঘষতে হয়, তুমি এটা হীরা দ্বারা ঘষা দিছো। তো দেখো তুমি যেখানে ঘষা দিবা, এই অংশটুকু তুমি ঘষা দিছো, তুমি যেখানে ঘষা দিবা সেই জায়গাতে, সেই জায়গার ভিতর দিয়ে আর আলো পাস করবে না, বুঝছো? তুমি সমান্তরালে ঘষা দিছো, সমান্তরালে কাচের ভিতরেই এখানে ঘষা দিছো, আবার একটু দূরত্ব থেকে এখানে ঘষা দিছো, এই জায়গার ভিতর দিয়ে আলো যাবে, বাট তুমি ঘষা দিছো এতটুকু এরিয়ায়, এতটুকু এরিয়াতে কিন্তু কোনো আলো পাস করবে না। হ্যাঁ, এই এতটুকু এরিয়াতে তুমি ঘষা দিছো, তারপরে এর সমান্তরালে আবার এখানে ঘষা দিছো একটু দূরত্ব রেখে, আবার এর সমান্তরালে এখানে ঘষা দিছো। দেখো তাহলে
কাজকে তুমি ডায়মন্ড দ্বারা এই অংশে ঘষা দিছো, এর সমান্তরাল এই অংশে ঘষা দিছো, এর সমান্তরাল এই অংশে ঘষা দিছো, এই অংশ। এখন এই অংশগুলো দিয়ে কিন্তু কোনো আলো পাস করবে না, কারণ তুমি ঘষা দিছো, ওটা অমসৃণ হয়ে গেছে। কাজ হচ্ছে একটা মসৃণ জিনিস, ওর ভিতর দিয়ে আলো যাইতে পারে। তো যখন তুমি ঘষা দিছো তখন এই অংশটুকু কি হয়ে গেছে, অমসৃণ হয়ে গেছে, এর ভিতর দিয়ে আর আলো পাস করবে না, এর ভিতর দিয়েও যাবে না, এর ভিতর দিয়েও যাবে না, এর ভিতর দিয়েও। কিন্তু এর মাঝে মাঝে দেখো এখনও কিন্তু মসৃণ অংশ আছে, এতটুকুতে কিন্তু কোনো ঘষা দেয়নি, আমি সমান্তরালে ঘষা দিছি এতটুকু জায়গা ফাঁকা রেখে। তাহলে এর ভিতর দিয়ে কি কোনো প্রতিবন্ধকতা আছে? কোনো প্রতিবন্ধকতা নাই, এর ভিতর দিয়ে সহজেই আলো পাস করতে পারবে। ধরো এটা একটা উত্তল লেন্স, একটা উত্তল লেন্স, আর এখানে তুমি পর্দা রাখছো, এখানে পর্দা রাখছো। তো যেহেতু এই অংশটুকুতে ঘষা দিছো, এই অংশটুকুতে ঘষা দিছো, এর ভিতরতে আলো যাবে না, বাট এর ভিতরতে আলো যাবে কিনা? অবশ্যই যাবে। আর দেখো তো এটা কি একটা সূক্ষ্ম চির বা সূক্ষ্ম ধারের মতো কাজ করবে না? এতটুকু কিন্তু সূক্ষ্ম চিরের মতো কাজ করবে, কারণ তুমি কাঁচের ভিতরে কি করছো, ঘষা দিয়ে মাঝখানে ফাঁকা জায়গা রাখছো। তাহলে এই অংশটুকু সূক্ষ্ম চিরের মতো কাজ করবে। তখন আলো যখন এর ভিতরে পাস করতে যাবে তখন এই চির ঘেঁষে চলে যাবে। এই চির ঘেঁষে তখন দেখো তুমি উত্তল লেন্সে যখন আপতিত হবে, উত্তল লেন্স কি করে, অভিসারী না? উত্তল লেন্সের কাজ হচ্ছে মিলিত করা, এইভাবে আলোক রশ্মি মিলিত করবে, তখন তুমি ওখানে উজ্জ্বল অবস্থা দেখতে পারবে, বুঝছো? আবার এখানে কি হবে, আলোক রশ্মি আসার সময় এভাবে বেঁকে যাবে, বেঁকে যাওয়ার পরে যখন উত্তল লেন্সে পড়বে অভিসারী হয়ে আবার পর্দায় মিলিত হবে, পর্দায় মিলিত হবে। সেম কেস এখানেও, পর্দায় মিলিত হবে, বুঝছো? দেখো এখন তুমি কাঁচ দ্বারা যে অংশটুকুকে, তুমি ডায়মন্ড দ্বারা যে অংশটুকুকে ঘষা দিছিলা কাচে, এই অংশটুকুকে বলা হয় রেখার প্রস্থ। রেখার প্রস্থ, এটাকে এ দ্বারা প্রকাশ করা হয়, রেখার প্রস্থ এ। যে অংশটুকুতে তুমি ঘষা দিছিলা সেটা হলো রেখার প্রস্থ। আর দেখো তো আমি বলছিলাম যার ভিতর দিয়ে আলো পাস করবে এটা একটা চিরের মতো কাজ করবে, চিরের মতো কাজ করবে, এজন্য এটাকে বলা হয় চিরের প্রস্থ বি। চিরের প্রস্থ বি, রেখার প্রস্থ এ, এটা হলো এ, আর এতটুকু হলো চির, এতটুকু হলো বি। খুব সুন্দর করে তুলে নাও, তাছাড়া কিন্তু পরে যে আর বুঝবা না। রেখার প্রস্থ এ এবং চিরের প্রস্থ বি। দেখো ডি সমান সমান এ প্লাস বি, অর্থাৎ ডি হচ্ছে গ্রেটিং ধ্রুবক। গ্রেটিং ধ্রুবক হলো রেখার প্রস্থ এবং চিরের প্রস্থের যোগফল, অর্থাৎ এই পুরোটা হলো ডি, এটাকে বলা হয় গ্রেটিং ধ্রুবক। তো লেখো গ্রেটিং ধ্রুবক ডি সমান সমান গ্রেটিং ধ্রুবক ডি সমান সমান এ প্লাস বি। গ্রেটিং ধ্রুবক ডি সমান সমান এ প্লাস বি। ওহো, এখানে একটু উল্টা লিখছি, এটা একটু ঠিক করে নাও তো। দেখো সবসময় চিরের প্রস্থ কিন্তু আমরা এ দ্বারাই প্রকাশ করছি, এটা জাস্ট একটু উল্টা হয়ে গেছে। চিরের প্রস্থ এই থাকবে, জাস্ট এর রেখার প্রস্থ বি, চিরের প্রস্থ এই কিন্তু, ঠিক আছে, সেটা একটু উল্টা হয়ে গেছে। চিরের প্রস্থকে আমরা সবসময় এ দ্বারা প্রকাশ করছি, এখানেও এ দ্বারা প্রকাশ করা হবে। আর রেখার প্রস্থ হলো বি। গ্রেটিং ধ্রুবক হলো চিরের প্রস্থ প্লাস রেখার প্রস্থ। আচ্ছা, এখন দেখো তো
এ প্লাস বি, এ মানে কি রেখার প্রস্থ, এটা কি দৈর্ঘ্য না? এটার কি মানে প্রস্থ মানে কি এটার একক মিটার হবে না, মানে এটা একটা দূরত্ব, তো তীরের প্রস্থ এটাও তো একটা দূরত্ব, তাহলে ডি এটাও কি একটা দূরত্ব নির্দেশ করবে না? তাহলে লেখো ডি দৈর্ঘ্যে রেখার সংখ্যা, ডি অবশ্যই একটা দূরত্ব নির্দেশ করবে, এজন্য বলতেছি ডি দৈর্ঘ্যে রেখার সংখ্যা। দেখে বলো তো, এইটা হলো ডি, এই পুরাটা হলো ডি, ডি দৈর্ঘ্যে রেখার সংখ্যা কয়টা? একটা না, এই যে এতটুকু একটা, তাহলে ডি দৈর্ঘ্যে রেখার সংখ্যা একটি। একক দৈর্ঘ্যে রেখার সংখ্যা, একক দৈর্ঘ্যের রেখার সংখ্যা কত হবে তাহলে? 1/dt না, 1/d এত টি। এটাকে প্রকাশ করা হয় n দ্বারা, n সমান সমান 1/d। তারপর n বলতে কি বোঝাচ্ছি আমরা? একক দৈর্ঘ্যে রেখার সংখ্যা, একক দৈর্ঘ্যে রেখার সংখ্যা হলো n। এর একক কি হবে? n এর একক কি হবে দেখো তো? পার মিটার হবে না? 1d হচ্ছে দূরত্ব, তার মানে মিটার নিচে আছে, তাহলে কি হবে? পার মিটার হবে না? এটার একক হবে কিন্তু পার মিটার। এটার একক হবে অবশ্যই পার মিটার। তোলা হয়েছে এটা? আচ্ছা, আচ্ছা তাহলে n সমান সমান আমরা 1/d লিখলাম, এটাকে আবার এভাবেও লেখা যায় না? n সমান সমান 1/a প্লাস b লেখা যায় না? d সমান সমান a প্লাস b, তাহলে তো অবশ্যই লেখা যাবে। এটাও কিন্তু লেখা যায়, এটাও লিখে নাও। একটা কথা বলছিলাম, তোমাদের মনে আছে কি, যে ইয়ং এর দিচির পরীক্ষার উল্টা হলো অপবর্তন, অপবর্তনের উল্টা হলো অপবর্তন গ্রেডিং, তাহলে উল্টা প্লাস উল্টা মানে সিধা, তার মানে ইয়ং এর দিচির যা অপবর্তন গ্রেডিংও তা। তাহলে লেখো অপবর্তন গ্রেডিং তো উপরে টাইটেল দিছই, তাহলে আলাদা করে লেখার দরকার নাই। লেখো উজ্জ্বলের ক্ষেত্রে, উজ্জ্বলের ক্ষেত্রে এখানে দুইটা সূত্র মনে রাখলেই হয়। অপবর্তন গ্রেডিং এর ক্ষেত্রে জাস্ট দুইটা সূত্র। উজ্জ্বলের ক্ষেত্রে তুমি যেখানে a sin θ সমান সমান n ল্যামডা লিখতা, এখানে হবে d sin θ সমান সমান n ল্যামডা। আগে ছিল a sin θ সমান সমান n ল্যামডা, অপবর্তন গ্রেডিং এর ক্ষেত্রে কি হবে? জাস্ট d sin θ সমান সমান n। হ্যাঁ, কৌণিক দূরত্বের সূত্র। তাহলে অবমের ক্ষেত্রে কি হবে? অপবর্তন গ্রেডিং এর ক্ষেত্রে এই দুইটাই সূত্র ব্যবহার হয়। অবমের ক্ষেত্রে হবে d sin θ সমান সমান কি হবে? হ্যাঁ, সেম। সব সূত্র বলতে এখানে দুইটাই সূত্র ব্যবহার করে, শুধুমাত্র কৌণিক অবস্থার সূত্র, বুঝছো? এখানে শুধুমাত্র দুইটা সূত্রই ব্যবহার করা হয়। কারণ দেখো এখানে কিন্তু অপবর্তন গ্রেডিংয়ে কিন্তু আগের টপিকগুলোর সাথে তেমন মিল নাই। আগের টপিকগুলোতে কি রেখার প্রস্থ, চিরের প্রস্থ এগুলো ছিল না। এজন্য এখানে জাস্ট কৌণিক অবস্থার দুটো সূত্রই আমাদের মনে রাখলেই চলে। একটা মনে রাখবা উজ্জ্বলের ক্ষেত্রে d sin θ সমান সমান n ল্যামডা, অবমের ক্ষেত্রে মনে রাখবা d sin θ সমান সমান 2n + 1 λ/2। না, n এর মান যা দেওয়া থাকবে তাই। n এর মান বলছিলাম, n এর মানে এক কম শুধুমাত্র ইয়ং এর দিসির পরীক্ষায় অন্ধকারের ক্ষেত্রে। কোনটা? হ্যাঁ, একই সেম, জাস্ট কোনটা? এটা না, দেখো আমি তোমাদের বলি, শোনো, n এর মান ওখানে এক কম হয়েছিল কেন? কারণ n এর মানে এক কম বসাইলে সেম মান দিত, বাট এখানে n এর সেম মান বসাইলে n এর যে মানটা দেওয়া থাকবে তুমি যদি সেটাই বসাও তাহলেই তুমি সেম মানটা পাবা।
ধরো এখানে তুমি n এর মান 2n + 1 λ/2, এখানে n এর মান 3 দিলা, 2n - 1 λ/2, ওখানে যদি n এর মান 3 দাও সেম মান দিবে, বুঝছো? তো এটা অনেক ডিরাইভেশন করে দেখাইতে হয়, অত কিছু ডিরাইভেশন লাগে না, বুঝছো? আর বইয়েও দেওয়া নাই ডিরাইভেশন, সো লাগবে না, জাস্ট এই দুইটা মনে রাখলেই হবে। শুধু মনে রাখবা n এর মান ইয়ংয়ের ডিজির পরীক্ষায় অন্ধকারের ক্ষেত্রে 1 কম বসাবা, কারণ সবগুলাতেই 2n + 1 λ/2 যেহেতু বসাবা সেই। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। নেক্সট দিনে তোমাদের হচ্ছে অপবর্তন গ্রেডিংয়ের অঙ্ক করাবো আর সমবর্তনটা পড়াই দিব, তাহলেই শেষ। এরপরের দিন একটা ক্লাসেই কিন্তু শেষ হয়ে যাবে। এই অধ্যায়টা মোটামুটি ছোট ছিল, ছোট না? ছোট, অধ্যায়টা ছোট। এই অধ্যায়টা ছোট। তারপর নিউক্লিয়ার মডেল, ওই অধ্যায়টাও ছোট। সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্স, এই অধ্যায়টাও ছোট। আধুনিক পদার্থবিজ্ঞান একটু বড় আছে। হ্যাঁ, দ্বিতীয় পত্রের অধিকাংশ অধ্যায় ছোট, ষোলতরিতে একটু বড় আছে। বাকি জ্যামিতিক আলোক বিজ্ঞান এগুলো ছোটই, মোটামুটি একেবারে বেশি বড়।